আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বগুড়ায় জামায়াত বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত 7। জুলাই যোদ্ধাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি, পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের। সিলেট ওসমানী মেডিকেল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে রোগীরা। সর্বশেষ জানাবো, রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থী বহাল চাকমাকে প্রাণনাশের হুমকির অভিযোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বগুড়ায় জামায়াত বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত 7। বগুড়ার ধুনট উপজেলার জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াতের 7 নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার 17 জানুয়ারি সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার এলাঙ্গি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন এলাঙ্গি ইউনিয়নের 5 নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি শৈলমারী গ্রামের আজাহার আলীর ছেলে আইয়ুব আলী 50, তসির আলীর ছেলে মাসুদ রানা 49, তারাকান্দি গ্রামের আব্দুল সামাদের ছেলে জিয়াউর রহমান বয়স 45, আলাউদ্দিনের ছেলে জিয়াউর রহমান ঠান্ডু বয়স 43, রাঙামাটি গ্রামের জাবেদ আলীর ছেলে আবু বক্কর বয়স 48, সৌরা হোসেনের ছেলে সামিউল ইসলাম 30 ও নলডাঙ্গা গ্রামের আব্দুল সামাদের ছেলে রবিউল ইসলাম বয়স 43। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সামিউল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। জামায়াতে ইসলামী বগুড়া 5 আসনের এমপি প্রার্থী আলহাজ দবিদুর রহমান অভিযোগ করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যাহত করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নষ্টের চেষ্টা জনগণ মেনে নেবে না। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তবে অভিযোগ অস্বীকার করে এলাঙ্গি ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী বলেন, নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। হামলা বা মারধরের অভিযোগ সঠিক নয়। এদিকে মামলার আসামি ও এলাঙ্গি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান পলাশ বলেন, বাজারে অনেক লোকজন ছিল, কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি হয়েছে। তবে আমি তখনও ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। জুলাই যোদ্ধাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি, পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের। জুলাই আগস্টের গণ আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যা দিয়ে তাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি পৃথক বিভাগ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় উদ্যোগে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের দায়িত্ব নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার 18 জানুয়ারি রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারাও মুক্তিযোদ্ধা। 71-এর মুক্তিযোদ্ধারা যেমন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন ও ত্যাগ দিয়েছেন, ঠিক তেমনি একইভাবে 24-এ যারা লড়াই করেছেন তারাও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্যই যুদ্ধ করেছেন। তিনি বলেন, 71-এ যুদ্ধ হয়েছিল স্বাধীনতা রক্ষার জন্য, আর সেই স্বাধীনতা রক্ষার্থে আবার 24-এ যুদ্ধ হয়েছে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি জনগণের সমর্থকে সরকার গঠনের সক্ষমতা অর্জন করে জুলাই আন্দোলন শহীদ পরিবার ও যোদ্ধাদের কষ্ট লাঘবে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হবে। যারা হারিয়ে গেছেন তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে তাদের পরিবারের কষ্ট, সুযোগ সুবিধা ও দেখভালের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এই জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন বিভাগ গঠন করা হবে, যার মূল দায়িত্ব থাকবে এই মানুষগুলোর দেখভাল করা, বলেন তিনি। তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপির অতীতের সরকারে থাকাকালীন মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিল। একই ধারাবাহিকতায় আগামীতে জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারগুলোকেও রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি। গণ আন্দোলনে হতাহতের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনে প্রায় 30,000 মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই 1 বা 2 চোখ হারিয়েছেন, কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন। তিনি বলেন, জুলাইয়ে যেভাবে 1,500-এর মতো মানুষকে হত্যা করা হয়েছে সেটিকে আমরা গণহত্যা বলতে পারি। বিএনপি চেয়ারম্যান বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সাহসিকতার
কারণেই ফ্যাসিবাদী শক্তি শুধু ক্ষমতা থেকেই নয়, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তার ভাষায় ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, এটি অধিকারহারা মানুষের গণ আন্দোলন। গণ আন্দোলনে আহতদের ক্ষতিপূরণ প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপির ক্ষমতায় গেলে দুইভাবে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবে। এক, রাষ্ট্রীয় উদ্যোগের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা। দুই, আহতদের যোগ্যতা অনুযায়ী অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, হতাহতের প্রতি রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব রয়েছে। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি পর্যায়ক্রমে সেই দায়িত্ব পালন করবে। নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলে শোক সমাবেশ ও শোকগাথাই চলতে থাকবে। তবে গণতন্ত্রকামী মানুষ আগামী বাংলাদেশে গণতন্ত্রের বিজয়গাথা রচনা করবে। সিলেট ওসমানী মেডিকেল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে রোগীরা। কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টানা ২৪ ঘন্টা কর্মবিরতিতে রয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। নারী ইন্টার্ন চিকিৎসকের উপর হামলার ঘটনায় প্রশাসনের সঙ্গে সমঝোতা না হওয়ায় এই কর্মসূচি অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। রোববার ১৮ জানুয়ারি সকালে সরেজমিনে দেখা যায়, চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা সেবা না পেয়ে হাসপাতাল চত্বর ও আশেপাশের এলাকায় অপেক্ষা করছেন। অনেকেই অনিশ্চয়তার মধ্যে পড়ে আছেন। ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না। তাদের অভিযোগ, হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ বা কতজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে সেই বিষয়ে কোনো সুস্পষ্ট আশ্বাস দেওয়া হয়নি। ইন্টার্ন চিকিৎসক মিজানুর রহমান বলেন, এই মুহূর্তে কর্মবিরতি প্রত্যাহার করা হয়নি, তবে আজ দুপুরে হাসপাতাল প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসার কথা রয়েছে। বৈঠকে যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত আসে, তাহলে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। এদিকে শুক্রবার রাতে নারী ইন্টার্ন চিকিৎসকের উপর হামলার ঘটনায় হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কমিটি ঘটনার সব দিক খতিয়ে দেখছে। চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে জরুরি নয় এমন বহু সেবা কার্যত বন্ধ রয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা কর্তৃপক্ষের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসেছেন। বৈঠকের ফলাফলের উপর নির্ভর করছে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত। রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে প্রাণনাশের হুমকির অভিযোগ। রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার ১৭ জানুয়ারি রাতে এ ঘটনায় তিনি রাঙামাটির কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন। পহেল চাকমা বলেন, গতকাল রাত ৮টার দিকে রাঙামাটি শহরের স্টেডিয়াম মার্কেট এলাকায় নিজের কার্যালয়ে ছিলেন। এ সময় দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে পাশের একটি রেস্তোরাঁয় ডেকে নিয়ে যায়। এরপর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বলেন, অন্যথায় প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেন। জিডির বিষয়টি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জসিমউদ্দিন নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার করা সাধারণ ডায়েরিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।